হ্যালো মাই ডিয়ার জিনিয়াস ফ্রেন্ড, আমি অনুপমা রায়। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব অনার্স ফাইনাল ইয়ারের টপোলজি এই বইটির চ্যাপ্টার 4, যেখানে পৃথকীকরণ নিয়ে আলোচনা করা হয়েছে। এর থিওরি নাম্বার বা থিওরাম নাম্বার 10, উপপাদ্য 10-এ আমাদের বলা হয়েছে যে প্রমাণ করো যে হাউসডর্ফ জগতের প্রত্যেক অভিসারী অনুক্রমের একটি মাত্র সীমাবিন্দু আছে, মানে তাদের মাত্র একটি বিন্দু অবস্থান করবে এমন একটি অভিসারী ক্রমও রয়েছে। তো এই অভিসারী ক্রমটা গিয়ে দাঁড়াবে এখানে এ। এর জন্য আমাদের প্রথমে একটা জিনিস, হাউস জগৎ তখনই হবে যখন এই হাউস জগৎকে মানে এক্স আর টি, ধরো তোমার আমি এখানে লিখলাম এক্স আর টি একটা হাউসডর্ফ জগৎ, এই টি এক্স আর টিটা হাউসডর্ফ জগৎ হবে তখনই যদি এবং কেবল যদি এক্স এর অন্তর্গত এই যে এক্স, এই এক্স এর অন্তর্গত দুটি বিন্দু বা একজোড়া বিন্দু এক্স এবং ওয়াই, ছোট হাতের এক্স এবং ওয়াই এর জন্য একটি টপোলজি টি একজোড়া খোলা সেট উৎপন্ন করবে। একটি টপোলজি টি একজোড়া খোলা সেট জি ও এইচ উৎপন্ন করবে বা জিও এইচ বিদ্যমান থাকবে যখন এদের এই যে জিও এক্স এর সেট ফাঁকা সেট হবে বা এই জিও এক্স এর ভিতরে অচ্ছেদ বিন্দু থাকবে, মানে ফাঁকা সেট হবে। মানে তোমার এই জে আর এইচ এর তোমার ইন্টারসেকশন মান হবে গিয়ে কি ফাঁকা সেট। তখনই আমরা এই যে এক্স আর টির এই টিকে আমরা H2 জগৎ বা তোমার হাউসডর্ফ জগৎ বলতে পারি। এই হাউসডর্ফ জগৎকে আবার H2 জগৎও বলা হয়। কি H2 জগৎ। আর T1 হচ্ছে গিয়া ফ্রিডজিট জগৎ। এগুলো নিয়ে আমাদের কমার্কের প্রশ্নে আসে, ওগুলো তোমরা ভিতরে যে ব্রিফ কোশ্চেন আছে সেগুলোর ভিতরে জেনে নিও। তো এবার আমরা এর ব্যাখ্যায় চলে যাই। ব্যাখ্যার জন্য প্রথমে আমাদেরকে লিখতে হবে যে এসটি একটি হাউসডর্ফ জগৎ, যেটা আমরা এতক্ষণ এখানে বললাম, এইটাই এবার আমরা ব্যাখ্যায় লিখবো। তো আমরা লিখলাম যে ধরি এক্সটি একটি হাউসডর্ফ জগৎ, আর এইটাই আবার একটা টপোলজি জগৎ, ঠিক আছে। তো এইখানে আমাদের এবং এই যে আমরা একটা অনুক্রম লাগবে বলছি না, আমরা যে একটু আগে ওইখানে বললাম, এখানে আমরা কাজ করার সময় একটা অনুক্রমের প্রয়োজন হবে। সেই অনুক্রমটা কি এক্স এন সাজ দ্যাট এখানে যে এন এর মান সকল বাস্তব এন এর মানের ভিতর, ন্যাচারাল এন এর মানের ভিতর বিদ্যমান থাকবে। অনুক্রম হলো তোমার এক্স এর অন্তর্গত একটি অভিসারী অনুক্রম, যেন আমাদের এক্স এন এক্সটেন্স টু এক্স হয়, মানে এক্স এন এর এক্সটেন্স টু এক্স হয়। তো আমাদেরকে কি প্রমাণ করতে হবে? আমাদেরকে প্রমাণ করতে হবে এর সীমাবিন্দু অনন্য। কি? এর সীমাবিন্দু অনন্য, ঠিক আছে। এইটা আমাদেরকে প্রমাণ করতে হবে, সীমাবিন্দু অনন্য প্রমাণ করতে হবে। কিন্তু আমাদের মূলত এখানে সীমাবিন্দু একটি মাত্র আছে, এইটা প্রমাণ করতে হবে। কিন্তু এই একটি মাত্রকে প্রমাণ করার জন্য আমাদেরকে অনন্য বা বিপরীত টার্মটা প্রমাণ করতে হবে। কারণ কি, আমরা ওইখানে বলেছিলাম না যে এসটি হাউসডর্ফ জগৎ হবে বা এসটি হাউসডর্ফ জগৎ আমরা তখনই বলতে পারবো যদি এবং কেবল যদি, মানে যদিতে একটা শর্ত থাকবে এবং কেবল যদিতে একটা শর্ত থাকবে। তাহলে আমরা যদিতে শর্ত ধরেছি এক্স এন টেন্স টু এক্স, ঠিক আছে। এবং আমরা এবার উল্টো মানে বা বিপরীত ক্রমে শর্ত ধরবো যদি সম্ভব হয়। সেই যে যথেষ্ট শর্ত কেবল যদির জন্য দুইটা শর্ত, যদি এবং কেবল যদি থাকলে সেই দ্বিতীয় শর্তটা ধরবো কি অনন্য ধরবো। যদি সম্ভব হয় ধরি এক্স এন টেন্স টু ওয়াই, কিন্তু x নট ইকুয়াল টু ওয়াই, এক্স এবং ওয়াই এর মান সমান হবে না। এক্স এন টেন্স টু ওয়াই হলেও এক্স আর ওয়াই এর মান আমাদের কি হবে না, সমান হবে না। তো এরপরে আমাদেরকে একটি লেখা লিখতে হবে, সেই লেখাটা আমি লিখে নেই। সেটা হচ্ছে গিয়ে অবশ্যই এই স্বাভাবিক সংখ্যার সেট n, এই যে স্বাভাবিক সংখ্যার সেট n এর মধ্যে একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা n নট বিদ্যমান থাকবে, ঠিক আছে। একটু আগে যে কথাটা বললাম, এইটার জন্য আমাদের আরো কিছু লাইন দরকার হবে। সেটা হচ্ছে কি, যে যদি এক্সটি একটি হাউসডর্ফ জগৎ হয়, একটি হাউসডর্ফ জগৎ হয়, অতএব
টিতে দুটি কি থাকবে, খোলা সেট থাকবে। এইটা যদি হাউসডফ জগৎ হয় তখন টিতে দুইটা খোলা সেট থাকবে। সেই খোলা সেট একটা হবে জি আর একটা এইচ, যেটা আমরা একটু আগে এইখানে ব্যাখ্যায় বলেছিলাম। ঠিক আছে, দুটি খোলা সেট থাকবে, যেটা আমরা পেয়েছিলাম হাউসডফ জগতের ডেফিনেশন থেকে। খোলা সেট থাকবে জি ও এইচ বিদ্যমান, বিদ্যমান, এই থাকবেটা পরে লিখলে ভালো শোনায়। বিদ্যমান থাকবে যেন তোমার এক্স এর মান জি এর মধ্যে বিলংস করে এবং ওয়াই এর মান এইচ এর মধ্যে বিলংস করে, এবং এই জি ও এইচ এর মানে মধ্যকার যে ছেদ বিন্দু সেটা হচ্ছে গিয়ে ফাঁকা সেট। ঠিক আছে, তো এইচ আর জি এর মধ্যে যে সেট বিন্দু সেটা কি আমাদের ফাঁকা সেট থাকবে। তো এইটাই আমরা একটু আগে এইখানে ব্যাখ্যা করেছিলাম, সেইটাই আমরা এখানে কথায় লিখে দিলাম। এটাই হাউসডফ জগতের ডেফিনেশন থেকে আমরা পেলাম। তো এবার আমাদেরকে একটু আগে যে লাইনটা বলছি যেহেতু এর, সেই লাইনটা আমাদেরকে লিখতে হবে। যেহেতু এক্স এন টেন্ডস টু আমাদের এক্স, অবশ্যই অতএব অবশ্যই স্বাভাবিক সংখ্যার সেট এই যে স্বাভাবিক সংখ্যার সেট এন এর মধ্যে একটি একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা এন নট বিদ্যমান থাকবে। কি বিদ্যমান থাকবে বলতো? এন নট বিদ্যমান থাকবে, যেন তোমার এক্স এন এর মান জি এর মধ্যে বিদ্যমান, মানে একটি ফাঁকা সেটের মধ্যে বিদ্যমান, এবং যখন বিদ্যমান যখন এই এন এর মান এন নটের থেকে বড় হবে। যখন এন এর মান হবে কি এন নটের থেকে বড়, এই যে পূর্ণ সংখ্যা এন নট, এই এন নটের মান আমাদের এন এর থেকে বড় হবে। এই যে এন, এই এন এর থেকে বড় হবে। বুঝতে পেরেছো? অর্থাৎ এই যে এক্স এন অনুক্রম যেটা আমরা একদম প্রথমে ধরেছিলাম, এই যে এক্স এন অনুক্রম এর সসীম সংখ্যক পদ ব্যতীত, মানে সসীম সংখ্যক এক্স এন তম পদ ব্যতীত বাকি পদগুলো, সসীম ছাড়া যে পদগুলো আছে সেই এক্স এন ব্যতীত সসীম সংখ্যক পদগুলো ছাড়া বাকি পদগুলো জি সেটকে ধারণ করবে। পদগুলো সবগুলো পদ, বাকি সবগুলো পদ কাকে ধারণ করবে? জি সেটকে ধারণ করবে। ঠিক আছে, কোন পদ? সসীম সংখ্যক পদ বাদে আর যে পদগুলা থাকবে সেই পদগুলা। যেহেতু এইচ ও জি দুটি খোলা সেট, যা আমরা প্রথমেই পেয়েছি, এই এইচ ও জি খোলা সেট হওয়ার কারণে জি এর মান, আমরা যে জি ধরেছিলাম জি সেটটির অনুক্রম এক্স এন তোমার জি কে ধারণ করলেও এই সেটটির এক্স এন অনুক্রমের সেই সকল পদকে ধারণ করে যা জি ধারণ করে না। এইচ এন সেই সকল অনুক্রমকে ধারণ করবে যা জি ধারণ করবে না। ওই যে বাকি পদগুলো রয়েছে না, সেই যে বাকি পদগুলো, সেই বাকি পদগুলোকে আবার এইচ এন ধারণ করবে। যেগুলো জি ধারণ করে নাই সেইগুলোকে আমরা এইচ এন ধারণ করবে। এখানে কেবলমাত্র সসীম সংখ্যক পদ আছে, কেবলমাত্র সসীম সংখ্যক পদ আছে। অতএব এক্স এন নট সাজ দ্যাট, মানে সাজ দ্যাট হবে না, এক্স এন সাজ দ্যাট ওয়াই হবে না। ঠিক আছে, এখানে কেবলমাত্র সসীম সংখ্যক পদ থাকার কারণে এক্স সাজ দ্যাট ওয়াই হবে না, কিন্তু এটি কারণ কি? এটি আমাদের প্রস্তাবনা বিরোধী, মানে আমাদের যে নিয়মটা থাকে এই সাজ দ্যাট হওয়ার জন্য, সসীম সংখ্যক পদের এই ক্ষেত্রে আমাদের সাজ দ্যাট হওয়ার জন্য যে নিয়মটা থাকে সেই প্রস্তাবনাটা তোমার মানে না বলে আমরা এটাকে লিখে দেব প্রস্তাবনা বিরোধী। নট হইছে এক্স এন সাজ দ্যাট ওয়াই হয় নাই, যার কারণে আমরা এটাকে লিখেছি এটা প্রস্তাবনা বিরোধী। অতএব এক্স আর ওয়াই এর মান হবে কি? সমান। যেহেতু এক্স আর ওয়াই এর মান সমান, তার মানে হাউসডফ জগতের প্রত্যেক অভিসারী অনুক্রমের জন্য এক্স আর ওয়াই সমান হওয়ার কারণে
অভিসারী অনুক্রমের জন্য একটি মাত্র সীমাবিন্দু থাকবে, কারণ এক্স আর ওয়াই এর মান সমান। ঠিক আছে, এই সমান হওয়ার কারণেই আমাদের সীমাবিন্দু কয়টা থাকবে? একটি। এইটাই আমরা অনন্য থেকে একটিতে প্রমাণ করেছি উল্টো ভাবে। তো এইটাই ছিল আমাদের মেইন বেসিক প্রমাণ। তোমাদের যদি কারো কোথাও কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে। আর আমি এই নাম্বারে যোগাযোগ করার আগে তোমাদের বলবো, কাইন্ডলি তোমরা এই অঙ্কটা 2-3 বার বাসায় প্র্যাকটিস করবে, দেন দেখবা তোমাদের যেখানে যা ডাউট আছে সেই ডাউটগুলো ক্লিয়ার হয়ে গেছে। এরপরও যদি কোনো রকম সমস্যা থাকে তাহলে আমি তো আছেই, আমি তোমাদেরকে সমাধান দেওয়ার ভালোভাবে আরো সুন্দরভাবে তোমাদের আমাদের যে লাইভ সলভ ক্লাসগুলো হয় সেখানে সলভ করে দেওয়ার চেষ্টা করব। সলভ ক্লাসগুলো পেইড হয়, ঠিক আছে? তো তোমরা যদি আমাদের অনলাইন এবং অফলাইন দুই জায়গার ক্লাসগুলো জয়েন করতে চাও এবং আমাদের কোর্সগুলো পারচেস করতে চাও, অনার্স ফাইনাল ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ারের ম্যাথমেটিক্স, কেমিস্ট্রি, ফিজিক্স, এই কোর্সগুলো যদি তোমরা পারচেস করতে চাও তাহলে অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে। আর এক্সাম ব্যাচে ভর্তি হওয়ার জন্য ওই সেম নাম্বারেই কন্ট্যাক্ট করতে হবে। তো আমাদের সকলের জন্য বেস্ট অফ লাক।